আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনায় আজকের ক্লাস শুরু করতে যাচ্ছি। আজকে আমি নবম দশম শ্রেণীর ফিনান্স ও ব্যাংকিং বই থেকে যে অন্যতম গুরুত্বপূর্ণ চ্যাপ্টারটি আছে, অর্থাৎ অর্থের সময় মূল্য, টাইম ভ্যালু অফ মানি, এই টাইম ভ্যালু অফ মানি থেকে বেশ কিছু সূত্র এবং কয়েকটি অঙ্কের নমুনা নিয়ে কথা বলবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ইতিপূর্বের ক্লাসে জেনেছি যে অর্থায়নের বেশিরভাগ সিদ্ধান্তের মূলেই অর্থের সময় মূল্যের ধারণাটি জড়িত। অর্থাৎ এখনকার ১০০ টাকা আর ১০ বছর পরের ১০০ টাকা সমান মূল্য বহন করে না। অর্থের সময় মূল্যের এই ধারণা আমাদের দৈনন্দিন অর্থায়নের প্রয়োজন। গ্রামীণ মহাজন থেকে যদি অর্থ ঋণ নেওয়া হয়, তখন সে কী হারে সুদ হিসাব করে এটা জানা না থাকলেও আমরা অন্যান্য উৎসের সাথে তুলনা করে সবচেয়ে গ্রহণযোগ্য উৎস বের করে অর্থায়ন করতে পারব। ব্যাংক থেকে ঋণ নিলে আমাদের ভবিষ্যতে যে ঋণের কিস্তি পরিশোধ করতে হয় তা কিভাবে নির্ধারণ করা হয় সেই সংক্রান্ত বিষয়ে কিন্তু আমরা অর্থের সময় মূল্য থেকে ধারণা লাভ করতে পারি। আমাদেরকে মাথায় রাখতে হবে, অর্থের সময় মূল্য এই অধ্যায়ের অঙ্ক করতে গেলে আমাদেরকে সায়েন্টিফিক ক্যালকুলেটরের ব্যবহার করতে হবে। অর্থের দুইটি মূল্য থাকে, অর্থাৎ অর্থের বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্য। এই বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্যের দ্বারা কিভাবে বিনিয়োগ প্রকল্পে বিনিয়োগ যথাযথ হয়, প্রকল্পের মেয়াদ কতদিন হবে, প্রকল্পের কিস্তির টাকা কিভাবে পরিশোধ করা হবে, সুদ চলমান হবে নাকি সুদ আসলের উপরে চক্রবৃদ্ধি হারে হবে, এই যাবতীয় সব কিছুই অর্থের সময় মূল্য থেকে ধারণা লাভ করা যায়। অর্থের সময় মূল্যের সাথে সুদের যে হার, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। অর্থের সময়ের সাথে সময়ের মেয়াদ, অর্থাৎ কত বছর বা কত মাস, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এবং আরও একটি যে বিষয় আছে সেটা হচ্ছে সাপ্তাহিক সুদ আসল কিরূপ অর্পিত হবে সেটাও অর্থের সময় মূল্য দ্বারা জানা যায়। তাহলে আমরা দেখলাম যে কনসেপ্ট অফ টাইম ভ্যালু অফ মানি এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। অর্থের সময় মূল্যে সুযোগ ব্যয় জড়িত। সুযোগ ব্যয় হচ্ছে, আমরা আগেও জেনেছি, একটি প্রকল্প বিনিয়োগের জন্য অপর প্রকল্পের যে পরিত্যাগ বা যে স্যাক্রিফাইস বা যে ছাড়, সেটাকে এই সুযোগ ব্যয় বলা হয়। অর্থের সময় মূল্যে আমরা আরও জেনেছি যে কিভাবে স্বল্পমেয়াদী সুদ গ্রহণ করে একজন বিনিয়োগকারী সফলভাবে সফলতা লাভ করতে পারে। আসো এবার আমরা মূল লেকচারে চলে যাই। আসলে অর্থের সময় মূল্য একটি চলমান প্রক্রিয়া। সময় মূল্য একটি চলমান প্রক্রিয়া, কারণ অর্থের সময়কে দুইটি ভাগে ভাগ করা হয়। অর্থের যে সময়ের যে মূল্যটা আছে, এটার দুইটি কনসেপ্ট, একটা হচ্ছে অর্থের প্রেজেন্ট ভ্যালু এবং আরেকটি হচ্ছে অর্থের ফিউচার ভ্যালু। বর্তমান সময়ের ১০০ টাকা ১ বছর পর কয় টাকা হতে পারে বা ২ বছর পর সুদ আসলে কয় টাকা হতে পারে, এই সম্পর্কে অর্থের সময় মূল্য আমাদেরকে ধারণা দিয়ে থাকে। অর্থের সময় মূল্য কেন এত গুরুত্বপূর্ণ? আমরা জানি বিভিন্ন পরিমাণ ঋণের মেয়াদ বিভিন্ন রকম হয়, বিভিন্ন প্রকার প্রকল্পের কিস্তি বিভিন্ন রকম হয়। যদি কোনো প্রতিষ্ঠান ঋণ গ্রহণ করে থাকে, তাকে ঋণ পরিশোধের ক্ষমতা যাচাই করতে হয়।
প্রতিষ্ঠান যদি দেউলিয়া হয়ে যায় তাহলে প্রতিষ্ঠান তার লক্ষ্য উদ্দেশ্য পূরণে ব্যর্থ হবে এবং অর্থের টাকা ঠিকমতো পরিশোধ করতে না পারলে অর্থের সময় মূল্য এর যে সূত্রগুলো আছে অর্থাৎ বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্য এই সম্পর্কে বিস্তারিত জ্ঞান লাভ করি। প্রথমেই আমরা অর্থের ভবিষ্যৎ মূল্য ও বার্ষিক চক্রবৃদ্ধি সম্পর্কে জেনে থাকব। আমি ইতিপূর্বে টাইম ভ্যালু অফ মানি আলোচনা করতে গিয়ে বেশ কিছু সূত্র বা টার্ম নিয়ে কথা বলেছি। যেমন এই অধ্যায়ের ম্যাথগুলো করতে গেলে আমাদের বেশ কিছু সূত্র জানতে হবে এবং বেশ কিছু টেকনিক অবলম্বন করতে হবে। আমরা যেটাকে ভবিষ্যৎ মূল্য বলে থাকি সেটা অঙ্ক করার সময় এফভি অর্থাৎ ফিউচার ভ্যালু দ্বারা ইন্ডিকেট করা হয়ে থাকে। তাহলে আমরা জানি অর্থের অঙ্ক করতে গেলে যদি ভবিষ্যৎ মূল্য চায় তাহলে সেটা আমরা এফভি অর্থাৎ ফিউচার ভ্যালু লিখতে পারি। আবার যদি অর্থের বর্তমান মূল্য বলে থাকে তাহলে সেটা আমরা পিভি দ্বারা বলতে পারি, পিভি অর্থাৎ প্রেজেন্ট ভ্যালু। তাহলে আমরা কি জানলাম শিক্ষার্থী বন্ধুরা? অর্থের ভবিষ্যৎ মূল্য হচ্ছে এফভি এবং অর্থের বর্তমান মূল্য হচ্ছে পিভি। আমরা অর্থের এই অঙ্কগুলো করতে গেলে ছোট করে আর বলে একটা শব্দ পাবো। এই আর বলতে আসলে বোঝায় রেট অফ ইন্টারেস্ট, যাকে আমরা বলি সুদের হার। অর্থের অঙ্ক করতে গেলে আরেকটি ইন্ডিকেশন থাকে যেটাকে ছোট হাতের এন হিসেবে ব্যবহার করা হয়। এখানে এন বলতে বোঝানো হয় নাম্বার অফ ইয়ার অর্থাৎ কত বছর। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি তোমাদের টেক্সট বই ফলো করো তাহলে এই বিষয়গুলো জানতে আরও সুবিধা হবে। তাহলে আমরা কি জানলাম? এফবি ফিউচার ভ্যালু, পিভি হচ্ছে প্রেজেন্ট ভ্যালু, আর সমান সমান রেট অফ ইন্টারেস্ট আর এন সমান সমান নাম্বার অফ ইয়ার। এছাড়া আরও বেশ কিছু টেকনিক্যাল টার্ম আছে যেগুলো আমরা পরবর্তীতে জেনে থাকব। এবার অর্থের সময় মূল্যের একটি উদাহরণ দিয়ে আমরা অঙ্ক শুরু করতে পারি। ধরি আজকের 100 টাকা যদি শতকরা 10 ভাগ হয়, অর্থাৎ আজকের 100 টাকা 10% সুদে পরবর্তী বছরে কয় টাকা হবে? আমরা যদি অর্থের ভবিষ্যৎ মূল্য সূত্রটা অ্যাপ্লাই করি তাহলে কি দাঁড়াবে? ভবিষ্যৎ মূল্য অর্থাৎ এফ ভি সমান সমান পিভি বর্তমান মূল্য ইন্টু 1+r⁴n। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে বোঝার সুবিধার্থে আবার বলছি, ভবিষ্যৎ মূল্য সমান সমান বর্তমান মূল্য গুণ 1+ সুদের হার ইন্টু বাৎসরিক মেয়াদ। অর্থাৎ আমরা যদি এটা ইংরেজিতে লিখি তাহলে এফ ভি সমান সমান পিভি ইন্টু 1+r⁴n। তাহলে আমি দেখতেছি আমার 100 টাকার 1 বছরের পর ভবিষ্যৎ মূল্য কত হবে। বর্তমান মূল্য যদি থাকে 100 টাকা, সূত্রের 1 প্লাস সুদের হার হচ্ছে 0.10, মেয়াদ কত বছর? 1 বছর। আমরা দেখতে পারবো বর্তমানের 100 টাকা 1 বছর পরে ভবিষ্যৎ মূল্য দাঁড়াবে 110 টাকা। আমার মনে হয় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি তোমাদের টেক্সট বইয়ের এই অর্থের সময় মূল্যের সূত্র অর্থাৎ ভবিষ্যৎ মূল্য ও বার্ষিক চক্রবৃদ্ধি সূত্র লক্ষ্য করো তাহলে আমার এই লেকচারটা বুঝতে আরও বেশি সুবিধা হবে। তাহলে আমরা কি জানলাম? আমরা জানলাম যে বর্তমানে 100 টাকার 1 বছর পর ভবিষ্যৎ মূল্য কত দাঁড়াচ্ছে। আমরা যদি অঙ্ক করি তাহলে দাঁড়াবে 110 টাকা। আবার যদি আমরা বর্তমানে 100 টাকা 2 বছরের পর ভবিষ্যৎ মূল্য কত হবে, তখন যদি আমরা এই 2 বছর পরের ভবিষ্যৎ মূল্য বের করতে যাই তাহলে সূত্র প্রয়োগ করলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে ভবিষ্যৎ মূল্য সমান সমান বর্তমান মূল্য ইন্টু 1+r অর্থাৎ রেট অফ ইন্টারেস্ট 10%। এখানে কিন্তু এন 2 হবে কারণ দ্বিতীয় বছর। একটু লক্ষ্য রাখতে হবে, প্রথম সূত্র আমরা ব্যবহার করেছিলাম 1 বছর এবং পরবর্তী বছর আমরা সেখানে ব্যবহার করতেছি পাওয়ার 2 অর্থাৎ দ্বিতীয় বছরে ভবিষ্যৎ মূল্য কত হবে। আমরা যদি অঙ্কটা করে থাকি তাহলে দেখতে পারবো দ্বিতীয় বছর আমার এই 100 টাকার ভবিষ্যৎ মূল্য দাঁড়াচ্ছে 121 টাকা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা,
তোমরা একটু লক্ষ্য করে দেখবে যে ভবিষ্যৎ মূল্য সময়ের কারণে সুদ এবং আসলের কারণে অঙ্কের টাকার পরিবর্তন হয়। আসো যদি এবার আমরা বইটা ফলো করি তাহলে আমাদের বুঝতে আরেকটু সুবিধা হবে। যদি তোমরা তোমাদের বইয়ের 31 নম্বর পৃষ্ঠায় যাও, ভবিষ্যৎ মূল্য ও বার্ষিক চক্রবৃদ্ধির সূত্র যদি তোমরা ব্যবহার করো, অর্থাৎ 3.1 এর ভবিষ্যৎ মূল্য, এই সূত্রটি মুখস্থ করে ফেলবে। এই সূত্রের আসলে মূল কথা কি? এই সূত্রের মূল কথা হচ্ছে সুদ আসলের উপর যে সুদ প্রদান করা হয় তাকেই চক্রবৃদ্ধি সুদ বলা হয়। অর্থাৎ আমরা জানি সুদ আসলের উপরে যেই সুদ দেওয়া হয় সেটাই হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। আমাদেরকে মাথায় রাখতে হবে সরল সুদের ক্ষেত্রে শুধুমাত্র আসলের উপরে সুদ হয়, আর চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আসল এবং সুদ দুইটার উপরে আবর্তিত হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা কি জানলাম? আমরা জানলাম ভবিষ্যৎ মূল্য অর্থাৎ FB সমান সমান PV ইন্টু 1 প্লাস R⁴n। যদি তোমরা এই সূত্র প্রয়োগ করো তাহলে ভবিষ্যৎ মূল্য ও বার্ষিক চক্রবৃদ্ধি হারে যে অঙ্কগুলো আসবে সেই অঙ্কগুলোর ইনশাল্লাহ অ্যান্সার করতে পারবে। আমাদের পাঠ্য বইয়ের সৃজনশীল আরও কিছু অঙ্কের উদাহরণ দেওয়া আছে, আমরা পরবর্তীতে সেই সমস্ত অঙ্কগুলো সমাধান করে থাকব। আসো এবার আমরা ভবিষ্যৎ মূল্যের একটি সূত্র জানলাম, এবার আমরা বর্তমান মূল্যের একটি সূত্র জানব। বর্তমান মূল্য, যাকে আমরা বাট্যাকরণ প্রক্রিয়াও বলতে পারি। আমাদেরকে মাথায় রাখতে হবে বর্তমান মূল্য ও বার্ষিক বাট্যাকরণ এটা এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে বর্তমানে টাকার মূল্য সম্পর্কে ধারণা লাভ করা যায়। আমরা যদি বর্তমানে কোনো মূল্য বের করতে চাই, বর্তমানে যদি কোনো অর্থের মূল্য বের করতে চাই, তাহলে আমরা এই সূত্রটা প্রয়োগ করে থাকব। বর্তমান মূল্যের সূত্রটা হচ্ছে বর্তমান মূল্য সমান সমান ভবিষ্যৎ মূল্য ডিভাইডেড বাই 1 প্লাস R⁴n। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটু টেকনিক অ্যাপ্লাই করতে হবে। সেই টেকনিকটা হচ্ছে বর্তমান মূল্যের সূত্র যখন বের করতে হবে তখন কিন্তু মাথায় রাখতে হবে যে এটা ভাগ হবে। একটু একটু ব্রেন খাটাতে হবে। হ্যাঁ, আমরা দেখতেছি যে বর্তমান মূল্য সূত্র যখন আমরা বের করব তখন ভবিষ্যৎ মূল্য ডিভাইডেড বাই 1 প্লাস R⁴n। তাহলে যদি আমরা এইভাবে বলি যে 1 বছর পরের 100 টাকার বর্তমান মূল্য কত, অর্থাৎ আমরা যদি এইভাবে বলি যে 1 বছর পরের 100 টাকা বর্তমান মূল্য কত, তাহলে সেটা দাঁড়াবে হচ্ছে PV সমান সমান 100 ডিভাইডেড বাই 1 প্লাস R অর্থাৎ 0.10 ডিভাইডেড টু দি পাওয়ার n। অর্থাৎ আমরা যদি এইভাবে করি 100 ডিভাইডেড 1 প্লাস 0.10 ইন্টু 1, তাহলে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে দেখতে পাবো 1 বছর পরে 100 টাকার বর্তমান মূল্য হচ্ছে 90 টাকা 91 পয়সা। তাহলে অবশ্যই আমরা দেখতেছি যে বর্তমানের 100 টাকা যদি 1 বছর পরে আমরা নিতে যাই তাহলে তখনকার সময় এটা বাজার মূল্য দাঁড়াবে 90 টাকা। অবশ্যই বর্তমানে হারটা এখানে বেশি। সুদের হারের কারণে, অর্থাৎ এই সুদের হারের কারণে কিন্তু বর্তমান এবং ভবিষ্যৎ সময়ের মূল পার্থক্য ঘটে থাকে, অর্থের মূল্যের পার্থক্য ঘটে থাকে। আমাদেরকে মাথায় রাখতে হবে সুদের হারের পার্থক্যের কারণে বর্তমান ও ভবিষ্যৎ সময়ের মধ্যে অর্থের মূল্য বা অর্থের পার্থক্য ঘটে থাকে। আমি তোমাদের আবারও বলছি, বর্তমান মূল্যর সাথে বার্ষিক বাট্যাকরণ সম্পর্ক এবং ভবিষ্যৎ মূল্যর সাথে কি সম্পর্ক বলো তো? আমরা একটু আগে জেনেছিলাম ভবিষ্যৎ মূল্যের সাথে বার্ষিক চক্রবৃদ্ধি সম্পৃক্ত। আমি তোমাদের জন্য আবারও বলছি, ভবিষ্যৎ মূল্যের সাথে বার্ষিক চক্রবৃদ্ধি রিলেটেড এবং বর্তমান মূল্যের সাথে বার্ষিক বাট্যাকরণ রিলেটেড। আসো এবার যদি আমরা আরেকটা অঙ্ক দেখি যে শতকরা 10% হারে বর্তমান 100 টাকা 5 বছর পরের ভবিষ্যৎ মূল্য কত হবে। যদি আমরা অঙ্কটা আবার ভালো করে পড়ি, শতকরা 10% হারে বর্তমান 100 টাকার 5 বছর পরের ভবিষ্যৎ মূল্য কত হবে, তাহলে এখানে কি করতে হবে? আমাকে
ভবিষ্যৎ মূল্য বের করতে হবে, তাই নয় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? তাহলে আসো আমরা জানি বর্তমান মূল্য কত, পিভি সমান সমান 100 টাকা। সুদের হার আই সমান সমান কত, 10%। মেয়াদকাল এন সমান সমান কত, 5 ইয়ার্স। তাহলে ভবিষ্যৎ মূল্য এফবি সমান সমান কত, এফবি সমান সমান পিভি ইন্টু 1 প্লাস আই টু দি পাওয়ার এন, অর্থাৎ বর্তমান মূল্য 100 টাকা, সূত্রের 1 প্লাস ইন্টারেস্ট রেট হচ্ছে 0.10 এবং ভবিষ্যতের মেয়াদ কত, 5। এখানে নাম্বার অফ ইয়ার কত, 5 বছর। তাহলে আমরা দেখতে পারলাম যে বর্তমানের 100 টাকা যদি 5 বছর পরে আমি নিতে যাই, তাহলে আমার সেই সময় টাকার পরিমাণ দাঁড়াবে 161 টাকা। আমি আরেকটি উদাহরণ দিয়ে বলছি। অগ্রণী ব্যাংকে আমি যদি আজকে 100 টাকা জমা রাখি, তাহলে 5 বছর পর কত টাকা পাবো? আমি যদি এই সূত্রটি প্রয়োগ করি যে আজকে অগ্রণী ব্যাংকে 100 টাকা রাখলাম, 5 বছর পর যখন আমি এই 100 টাকা তুলতে যাব, তাহলে আমাকে পিভি ইন্টু 1 প্লাস আই টু দি পাওয়ার এন, এখানে পিভি হচ্ছে 100 টাকা, 1 প্লাস ইন্টারেস্ট রেট হচ্ছে 0.10 এবং এন সমান সমান নাম্বার অফ ইয়ার, যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে দেখতে পাবো 161 টাকা। তাহলে আজকের 100 টাকা 5 বছর পর 161 টাকা সমান। আশা করি তোমরা তোমাদের পাঠ্য বইয়ের 3.32 যদি দেখো, অর্থাৎ 32 পৃষ্ঠা ফলো করো উদাহরণ 1, তাহলে তোমাদের আরও বেশি জানতে সুবিধা হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে দুইটি জিনিস জানলাম, সেটা হচ্ছে ভবিষ্যৎ মূল্য এবং বর্তমান মূল্য। কিভাবে আমরা ভবিষ্যৎ মূল্য বের করতে পারি এবং কিভাবে আমরা বর্তমান মূল্য বের করতে পারি। এবার আসো আমরা উদাহরণ 2-এ যাই। তোমরা যদি পাঠ্য বই লক্ষ্য করো, উদাহরণ 2-এ দেখতে পারবে আমরা যে অঙ্কটি করব সেটা হচ্ছে বর্তমান মূল্য কিভাবে বের করতে হয়। আসো আমরা যদি এইভাবে দেখি, সুদের হার 10% হলে 5 বছর পরের 100 টাকার বর্তমান মূল্য কত, অর্থাৎ 5 বছর পরে 10% সুদ হারে 100 টাকার বর্তমান মূল্য কত। আমরা যদি এখন বর্তমান মূল্যের সূত্রটা প্রয়োগ করি, তাহলে দেখতে পারবো পিভি সমান সমান এফবি ডিভাইডেড বাই 1 প্লাস আই টু দি পাওয়ার এন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভবিষ্যতের 100 টাকার বর্তমান মূল্য বের করতে গেলে আমরা দেখতে পারবো 100 ডিভাইডেড 1 প্লাস আই হচ্ছে 0.10 আর নাম্বার অফ ইয়ার হচ্ছে 5। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে দেখতে পারবো যে 5 বছর পরের 100 টাকা বর্তমানে যার মূল্য হচ্ছে 62.9 টাকা। তাহলে আজকের 62.9 টাকাই 5 বছর পর সেটা দাঁড়াবে 100 টাকা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অর্থের সময় মূল্যটা কেন দরকার? অর্থের সময় মূল্যটা এই জন্যই খুবই গুরুত্বপূর্ণ যে বর্তমানে একটা টাকার অ্যামাউন্ট 5 বছর পর কত হতে পারে, আবার 5 বছর পর একটা টাকার অ্যামাউন্ট সেটা বর্তমান বাজার ভ্যালু কত হতে পারে, এটা জানার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ এই দুইটি সূত্রের ব্যবহার। একটি হচ্ছে অর্থের ভবিষ্যৎ মূল্য কিভাবে বের করতে হয় এবং আরেকটি হচ্ছে অর্থের বর্তমান মূল্য কিভাবে বের করতে হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা অর্থের সময় মূল্যের অধ্যায়টাকে একটু বেশি গুরুত্ব দিচ্ছি এই কারণেই যে এই অধ্যায় থেকে আমাদের অবশ্যই অঙ্ক করতে হয়। এই অধ্যায়ের সাথে যদি আমরা নিজেদেরকে ভালোভাবে আয়ত্ত করে রাখতে পারি, তাহলে পরীক্ষায় এইখান থেকে অবশ্যই প্রশ্ন হয় এবং ভালো মার্ক ওঠানো সম্ভব হয়। পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ আমরা কিভাবে বছরে একাধিকবার চক্রবৃদ্ধিকরণ হয়, বছরে কিভাবে একাধিকবার বাট্টাকরণ হয়, এই সম্পর্কে ধারণা লাভ করে থাকব। তোমরা আরও একটি বইয়ে আলোচনার বিষয় আছে ইএআর, অর্থাৎ ইফেক্টিভ অ্যানুয়াল রেট। ইনশাল্লাহ 36 নম্বর পৃষ্ঠায় তোমরা ইএআর সম্পর্কে জানতে পারবে। তোমাদের আমি একটি বাড়ির কাজ দিব, সেটা হচ্ছে তোমরা তোমাদের বইয়ের 32 পৃষ্ঠা থেকে 36 পৃষ্ঠা পর্যন্ত একটু ভালোভাবে পড়বে, অর্থাৎ 32 পৃষ্ঠা থেকে 36 পৃষ্ঠা পর্যন্ত
আমাদের প্রত্যেকটি সূত্র খুব ভালোভাবে দেয়া আছে এবং সূত্রগুলো ধারাবাহিকভাবে পড়বে, অর্থাৎ ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের সূত্র, বর্তমান মূল্য নির্ণয়ের সূত্র, বছরে একাধিকবার চক্রবৃদ্ধির সূত্র এবং বছরে একাধিকবার বাধ্যকরণের সূত্র, এবং সর্বশেষ যে সূত্রটি আছে সেটা হচ্ছে ইফেক্টিভ অ্যানুয়াল রেট বা ইএআরটি। ইনশাল্লাহ যদি তোমরা বাসায় বই থেকে ধারণা লাভ করো এবং পরবর্তী ক্লাস ফলো করো, তাহলে তোমাদের এই জিনিসগুলো আরও বেশি স্পষ্ট হয়ে যাবে। তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনায় আমি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।